সে তার আঙ্কেলের সাহায্যে জনের চিটিং করার সমস্ত প্রমাণ কালেক্ট করে। এরপর জনের ফোনে সব পিক পাঠিয়ে তাকে ব্ল্যাকমেল করে। জন তো মিলিয়ন দিয়ে মামলা শেষ করতে চায়, কিন্তু জেনি 200 মিলিয়নের ডিমান্ড করে। এই কথা শুনে জন বলে, পাগল হয়ে গেছো? আমি আমার বিজনেসের সবকিছুই তো আমার হবু বউয়ের দেওয়া টাকা দিয়েই চালাচ্ছি, আর সামনে আমাদের খুব তাড়াতাড়ি বিয়ে হতে চলেছে, সেখানেও খরচ আছে। তাহলে আমি এখন 200 মিলিয়ন কোথা থেকে আনবো? তখন জেনি বলে, ঠিক আছে, তাহলে তুমি তোমার বিয়ের কথা ভুলে যাও। এই কথা শুনে জন আর জেনির মধ্যে তো হাতাহাতি শুরু হয়ে যায়। আর তখনই সেখানে জেনির আঙ্কেল আসে আর জনের গলা চেপে ধরে। এতে জন ভয় পেয়ে যায়, কারণ সে জানতো না যে তারা সবাই একসাথে আছে। আর আঙ্কেল অনেক বেশি ভুল ছিল। তারপর সে টাকা দিতে রাজি হয়ে যায়। এরপর জেনি আঙ্কেলকে একাই ডেকে বলে, আমার জন্য আপনি আপনার বোনকে ধোঁকা দিয়েছেন, সে তো আপনার উপরে অনেক রেগে যাবে। তখন আঙ্কেল বলে, সে তোমাকে সত্যি একজন মায়ের মতো ভালোবাসে। জানো, সে হয়তো রাগে তোমাকে মারার অর্ডার দিয়েছিল, কিন্তু সেটা রাগে বলেছিল। পরে তোমার বেঁচে থাকার কথা শুনে সে অনেক খুশি হয়েছিল। এরপর রাতে আমরা ব্যানকে দেখতে পাই যে তার বোনের রুমে যায়, আর সেখানে ব্যান তার বোনকে লুকিয়ে খাবার খেতে দেখে। ব্যানকে হঠাৎ এখানে দেখে মোটু ভয় পেয়ে যায় আর বলে, তোমার এখানে আসা ঠিক হয়নি, তুমি আমাকে খাবার খেতে দেখে নিয়েছো, যদিও আমার আরও ডায়েটিংয়ের প্রয়োজন। তখন ব্যান বলে, তুমি কি বোকা? তুমি অলরেডি অনেক চিকন হয়ে গেছো। যখন তুমি স্কুলে ছিলে তখন তুমি সব থেকে বেশি সুন্দর ছিলে, একটু শর্ট ছিলে, কিন্তু অনেক ভালো ছিলে। তারপর যখন আমি হসপিটালে ছিলাম তখন আমি খাবার খেতে পারছিলাম না, তাই আমি আমার খাবার তোমাকে দিয়ে দিতাম। আর তুমি সেই সময় এমনভাবে খাবার খাচ্ছিলে যে তোমাকে খাবার খেতে দেখে আমারও খাবার খাওয়ার ইচ্ছে হয়েছিল। তুমি তো অনেক মজা করে খাবার খেতে, তাও মোটা হওয়ার পরেও উঠতে পারতে। জানি না তোমার এই চিকন হওয়ার ভূত কোথা থেকে ধরেছে। তখন মোটু মনে করে যে সে যত বড় হচ্ছিল ততই তার মা তাকে বলতো যে এটা খেও না, ওটা খেও না, এটা করো, ওটা করো, এটা খেলে তোমার ওজন বেড়ে যাবে, দেখে নিও তুমি অনেক মোটা হয়ে যাবে আর উঠতেও পারবে না। আর বন্ধুরা খাবার খাওয়ার কথা শোনার ভয়ে মোটু সবার থেকে লুকিয়ে খাবার খাওয়া শুরু করে, আর চুরি করে খাবার খাওয়ার জন্য সে লিমিট ছাড়া খাওয়া শুরু করে দেয়। তাই সে তার সেলফ কনফিডেন্স শেষ করে ফেলে। যাই হোক, এরপর আগে আমরা প্রেজেন্টে দেখতে পাই জন জেনিকে ব্ল্যাকমেলে টাকা দিয়ে দিয়েছে। এরপর সে তার ফ্রেন্ড এবং একটা মেয়ের সাথে হোটেল রুমে যায়, আর সেখানকার মহল একটু রোমান্টিক ছিল। সে বিয়ের আগে অন্য একটা মেয়ের সাথে বেডে থাকার জন্য অনেক এক্সাইটেড ছিল। সেই মুহূর্তে গ্রেস মোটুকে নিয়ে সেখানে চলে আসে। তারা এদেরকে হাতে নাতে ধরে ফেলে, আর ওই মেয়ে সেখান থেকে চলে যায়। তখন জন মোটুর সামনে বসে মাথা নিচু করে বলে, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমাকে আরেকটা চান্স দাও। এখন থেকে তুমি আমাকে যেভাবে বলবে সেভাবেই করব। কিন্তু তখনই সেখানে জেনে আসে টাকায় ভরা ব্যাগ নিয়ে, আর জনকে বলে, এখন আর কিছু হবে না, আমরা তোমার চরিত্রের ব্যাপারে মোটুকে ভালোভাবেই বলে দিয়েছি, এখন সে আর তোমার কথার জালে পড়বে না। কিন্তু জন বলে, এখন আমি তো শেষ হয়ে গেছি, অন্তত আমার টাকা তো দিয়ে দাও। তখন জেনি বলে, টাকা আমি তোমার থেকে নিয়েছি যাতে তুমি মোটুর থেকে যত ধার নিয়েছো তার থেকে অন্তত একটা অংশ পরিশোধ করতে পারো। কিন্তু জন বলে, টাকা আমি অন্য কারো থেকে লোন নিয়েছি, যদি আমি তাকে টাকা দিতে না পারি তাহলে তারা আমাকে মেরে ফেলবে। আসলে বন্ধুরা, তাকে লোন নিতে জেনির আঙ্কেলই সাহায্য করেছিল, এখন এরা সবাই মিলে আমাকে ফাঁসাচ্ছে। এটা ভেবে জন টাকার ব্যাগ কেড়ে নেওয়ার চেষ্টা করে, আর তখন এই ব্যাগ গ্রেসটা নিয়ে নেয়। আর ভুল করে ধাক্কাতে গ্রেস বিল্ডিং থেকে নিচেই পড়ে যায়। এটা মোটো দেখতে পারে না, কারণ এই সব কিছু গ্রেস মোটোর জন্য করছিল। এজন্য মোটো ভয়ে ভয়ে নিচে লাফ দেয়, কিন্তু সে এবার উঠতেও পারে। আর সে তাড়াতাড়ি গ্রেসকে তার কোলে নিয়ে আসমানে ঘুরে আসে, কারণ গ্রেস একবার মজা করে বলেছিল যে কখনো তুমি আমাকে একবারও উপরে নিয়ে যাওনি। কিন্তু বন্ধুরা, নিচ থেকে জন এটা ভিডিও করে নেয় আর পালিয়ে যায় সেখান থেকে। এদিকে জেনি দেখে মোটু যখন তার ওরাওরি কমপ্লিট করে আর নিচেতে নামে, তখন ওরার জন্য তাদের দুজনের চুলটা একদম এলোমেলো হয়ে গিয়েছিল, আর মোটু খুশিতে কান্না করতে থাকে। বন্ধুরা, মনে পড়েছে আপনাদের, মিস এনি জেনিকে বলেছিল যে দুজন কান্না করছিল, তাদের চুল এলোমেলো হয়ে গিয়েছিল, আর সামনে অন্য কেউ ছিল। তো এরা দুজনে ছিল গ্রেস আর মোটো, যাদের আকাশে ওড়ার জন্য চুল এলোমেলো হয়ে গিয়েছিল, আর মোটো খুশিতে কান্না করে দিয়েছিল। আর এখন জেনিও ক্লিয়ারভাবে বুঝে যায় যে এই মোমেন্টের স্বপ্ন এনি হয়তো দেখেছে, তার মানে সে মোমেন্ট তো ঠিকই দেখেছে, কিন্তু সেটা ভুল বুঝেছে। এরকম ভাবেও হতে পারে যে সে ব্যানের মারা যাওয়ার যে স্বপ্ন দেখেছে, কে জানে সে হয়তো সেটা ভুলও বুঝে নিয়েছে। পরের সিনে আমরা দেখতে পাই জেনির মা মিস এনিকে দেখা করার জন্য ডেকেছে, কিন্তু সেই সময় জেনিও তার মায়ের সাথে দেখা করতে যায় আর দেখে যে মিস এনিকে লটের টিকিট সে ফিরিয়ে দেয়, আর বলে যে আমি বলেছিলাম না যে আমি অনেক টাকা ইনকাম করব, আর যখন জেনির বিয়ে হবে তখন তার বিয়েতে ভালো অ্যামাউন্ট দেব। তো এসব দেখে জেনি তার মায়ের সাথে একা কথা বলে যে আপনি এসব কেন করছেন। তখন তার মা বলে,
তুমি ওই দিন চলে যাওয়ার সময় বলেছিলে যে আমি আপনার লাইফটা একদম শেষ করে দেব। তুমি চলে যাওয়ার কারণেই আমার লাইফ শেষ হয়ে গিয়েছিল। এরপর সে জেনিকে জড়িয়ে ধরে আর বলে ভালো হয়েছে যে তুমি বেঁচে আছো। আর এই জিনিস দূর থেকে মিস এনি দেখে। আর আমরা জানতে পারি যে সেই দিন মিস এনি মিথ্যা বলেনি। আপনাদের মনে আছে যে এর আগের এপিসোডে যখন এনি জেনির মায়ের কাছে গিয়েছিল তখন এনি বলেছিল যে তুমি তোমার মেয়েকে জড়িয়ে ধরে একবার বলবে যে ভালো হয়েছে যে তুমি বেঁচে আছো। সেই সময় তো আমাদের মনে হয়েছিল যে এটা মিথ্যা, কিন্তু সেই কথা এখন সত্যি হয়ে গেছে। কিন্তু সেই সময় আমরা তার নিজের মেয়ের কথা বলেছিলাম, তাই না? তার মানে বুঝেছেন, এবারও এনি যে স্বপ্ন দেখেছে সেটা বুঝতে সে ভুল করে ফেলেছে। কারণ সেই সময় এনি এটা বলেছিল যে সেটা তোমার নিজের মেয়ে হবে, তুমি তোমার মেয়েকে বাস্তবে পেয়ে যাবে। কিন্তু এরকম হয় না। একদিক থেকে তার স্বপ্ন তো সত্যি হয়েছে, কিন্তু তার প্রসঙ্গ কি ছিল সেটা সত্যি ছিল না। তো এখান থেকে আমরা ব্যানকে তার বাসায় অনেক টেস্টি ব্রেকফাস্ট তৈরি করতে দেখতে পাই। আর সে তার পুরো ফ্যামিলির সাথে বসে খাচ্ছিল। মোটু তখন বলে এই ডিশ তো বাবা ছোটবেলায় অনেক সুন্দর করে রান্না করতো, আমার তো এই ডিশ অনেক পছন্দ ছিল, এমনকি পিকনিকেও আমরা এটা খেতে পছন্দ করতাম। তাহলে বাবা আপনি এই ডিশ রান্না করা কেন বন্ধ করে দিয়েছেন? তখন তার বাবা বলে আমি এই রেসিপিটা ভুলে গিয়েছিলাম। কিন্তু ব্যান তুমি বলো, তুমি এটা রেসিপিটা কিভাবে জানতে পারলে? ব্যান বলে বাবা আমি পাস্টে গিয়েছিলাম আর আমি নিজেই এই ডিশ বানাতে দেখেছি আপনাকে। তারপর আমরা ইনাকে দেখতে পাই যে স্কুলে ডান্স রিহার্সেল করছিল, কারণ কিছুদিনের মধ্যেই তার স্কুলে একটা ডান্স কম্পিটিশন হতে চলেছে। যদিও রিমকে সবাই বয়কট করে দিয়েছে, কিন্তু ইনা রিমের সামনে যায় আর তার সাথে কথা বলতে থাকে। সে বলে যে দেখো যা হবার তা হয়ে গেছে, সেটা তুমি ভুলে যাও আর আবার আমাদের ডান্স টিমে ফিরে আসো। তখন রিম বলে তুমি আমাকে দয়া দেখাচ্ছ তাই না? ইনা বলে না, এরকম ভেবো না, তুমি একজন ভালো ডান্সার আর আমাদের গ্রুপে তোমাকে প্রয়োজন। এদিকে বাসায় ব্যানের মুড রোমান্টিক হয়ে যায়, তাই সে গান প্লে করে ডান্স করতে থাকে। তখন মিস্টার বেকো তার ওয়াইফ তার সাথে ডান্স করার জন্য জিজ্ঞেস করে। প্রথমে তো সে মানা করে দেয় আর বলে তোমার তো ডান্স পার্টনার অন্য কেউ, যাও তাকে বলো। তখন মিস্টার বেক বলে আরে সরি আর সেটা আমার ভুল ছিল, আমি কোনো জিনিসেই পার্টনার হওয়ার যোগ্য না। এরপর তারা দুজন ডান্স করা শুরু করে দেয়। তারপর ব্যান যখন তার মা বাবাকে ডান্স করতে দেখে তখন সে অনেক খুশি হয়ে যায় আর অদৃশ্য হয়ে পাস্টের ওই মোমেন্টে চলে যায় যখন সে তার মা বাবা আর বোনের সাথে পিকনিকে গিয়েছিল। সেখানেও তার মা বাবা একসাথে ডান্স করছিল আর বাচ্চারা হাসছিল আর খেলছিল। ভবিষ্যৎ ব্যান এসব কিছু দেখে অনেক খুশি হয়ে যায় আর তখনই সে সেখানে একটা মেয়েকে দেখতে পায় যাকে নিয়ে অনেকগুলো ছেলে মেয়ে মজা করছিল, কারণ সেই বাচ্চা সাইকেল চালাতে পারছিল না। তখনই সে সামনে এগিয়ে গিয়ে জানতে পারে যে এটা তো ছোটবেলার জেনি, সব বাচ্চারা তাকে নিয়ে মজা করছে আর সে নিজে সাইকেল চালানোর চেষ্টা তো করছে কিন্তু বেচারি চালাতে পারছে না। তখন ব্যান পেছন থেকে তাকে সাপোর্ট করে আর সে সাইকেল চালাতে পারে, কিন্তু ব্যান পেছন থেকে তার সাইকেল ছাড়ে না, যদি সে পড়ে যায় তাই সাইকেল ধরেই অনেক দূর পর্যন্ত দৌড়ে যায়। এভাবে দৌড়ানোর সময় একটা বিষাক্ত গাছের ডালের সাথে ব্যানের গলায় লেগে যায় আর যার কারণে তার গলায় লাল দাগ হয়ে যায়, মানে সেই রেড চিহ্নটা। তারপর প্রেজেন্টে ফিরে আসে আর লাল চিহ্ন দেখে ভয় পেয়ে যায়, কারণ ব্যান তো ভেবেছিল যে সে 13 বছর পেছনে অনেক বছর পরে যাবে। কিন্তু আপনাদের তো মনে আছে জেনি তাকে বলেছিল যেই লোক আমাকে বাঁচিয়েছিল তার গলায় এরকম লাল চিহ্ন ছিল। এই জন্য ব্যানের ভয় হয় যে সেই মোমেন্টে চলে আসছে না, তো তাই সে তার সোয়েটার দিয়ে গলা লুকিয়ে ফেলে। তারপর সে একটা ক্লিনিকে যায় আর গলা দেখিয়ে জিজ্ঞেস করে যে এটা কি আর কিভাবে হয়েছে। তখন ডাক্তার বলে বিষাক্ত কোনো কিছুর সাথে লাগার জন্য হয়েছে, এই অ্যালার্জি 1-2 ঘন্টা থেকে 1 সপ্তাহ পর্যন্ত থাকতে পারে, তারপর একাই ঠিক হয়ে যাবে। এই কথা শুনে ব্যানের বুঝতে দেরি হয় না যে এখন তার কাছে খুবই অল্প সময় আছে, 1 সপ্তাহের মধ্যে তার গল্প শেষ হয়ে যাবে। অন্যদিকে জিমে গ্রেস তার আঙ্কেলের সাথে মোটুকে দেখা করায়। মোটুর আঙ্কেলকে অনেক আকর্ষণীয় লাগে, এই জন্য সে লজ্জা পায় আর বলে যে আমি এত তাড়াতাড়ি মুভ অন কিভাবে করতে পারি। তখন গ্রেস বলে ও হ্যালো ম্যাম, আমি এনাকে এখানে তোমার সাথে সেটিং করানোর জন্য নিয়ে আসিনি, বরং তুমিই তো বলেছিলে যে তোমার আরও পার্সোনাল ট্রেনারের প্রয়োজন, কারণ জিমে লোক বেশি হচ্ছে। তোমার ফ্যামিলিকে স্ক্যাম করার প্ল্যান তো আমাদের শেষ হয়ে গেছে, তাই খরচ চালানোর জন্য কোনো জব তো করতেই হবে তাই না? এসব শুনে মোটু বিব্রত হয়ে যায় আর বলে আমার আপনাকে চেনা চেনা লাগছে। ও হ্যাঁ, আপনি তো সেই ফুড ডেলিভারি ম্যান তাই না, যে সব সময় আমার খাবার সঠিকভাবে নিয়ে আসতেন, না কখনো তেল লিক করতো, না উপরে ক্রিমটা সরে যেত, আর না ঠান্ডা হতো। আপনি আমার অনেক খেয়াল রেখেছেন। তখন গ্রেস বলে ফুড ডেলিভারি ম্যান হয়েছিল যাতে তোমার আর তোমার ফ্যামিলির উপরে নজর রাখতে পারে, এই জন্য সরি আর। তারপর রাতে যখন মোটু জগিং করার জন্য বাইরে যায়
তখন তার সাথে জনের দেখা হয়। জন মোটুকে তার উড়ার ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা করে। সে বলে আমাকে বিয়ে করো, না হলে এই ভিডিও ভাইরাল করে দেব। মোটু বলে ঠিক আছে যাও করে দাও ভাইরাল, আজকাল এরকম অনেক ফেক ভিডিও ভাইরাল হয়, আমি বলে দেবো এই ভিডিও ফেক। এই কথা শুনে জন সেখান থেকে চলে যায়। আর তখনই তার আঙ্কেল আসে আর জনের থেকে তার ফোন নিয়ে পানিতে ফেলে দেয় আর তাকে হুমকি দেয় যে যদি আবারও তাকে বিরক্ত করো তাহলে এরকম অবস্থা করব যে বুঝতেও পারবে না যে কি হয়ে গেছে তোমার সাথে। পরের দিন মিস এনি আবারও ভয় পেয়ে ঘুম থেকে জেগে ওঠে, কারণ সে এইবারও আবারও আগুন দেখেছে। সে তার হাজব্যান্ড আর ছেলেকে বলে আমি দেখেছি যে একটা স্কুলে আগুন লেগেছে, ছেলে মেয়ে এখানে ওখানে দৌড়াচ্ছে। এই কথা শুনে ব্যানের মনে হয় 13 বছর আগের ঘটনার স্বপ্ন আবারও মা দেখেছে। মনে হয় খুব তাড়াতাড়ি আমি 13 বছর আগে যেতে চলেছি। এই কারণে সে যায় তার পুরনো এক বন্ধুর সাথে দেখা করার জন্য, যে এখনও ফায়ার ফাইটারে কাজ করছে। ব্যান তার কাছে 13 বছর আগের স্কুলের অ্যাক্সিডেন্টের ডিটেলস চায় আর বলে যে ভাই যদি তোর কিছু পরিষ্কারভাবে মনে থাকে তাহলে প্লিজ আমাকে বলে দে। তখন সে বলে ভাই মনে তো নেই, কিন্তু খুঁজতে একটু সময় লাগবে, সেটা ডিটেলস আমি খুঁজে পাওয়ার সাথে সাথেই তোকে কল করে বলে দেব। এরপর রাতে ডিনার করার সময় ব্যান তার ফ্যামিলিকে খুবই মনোযোগ সহকারে দেখতে থাকে, কারণ ব্যানের তো এটাই মনে হচ্ছিল যে এখন তার কাছে খুবই অল্প সময় আছে তাদের সাথে টাইম স্পেন্ড করার। তো রাতে বাসার মধ্যেও ব্যান গলাবদ্ধ কাপড় পরে থাকে। যখন জেনি এটা খেয়াল করে তখন তার অদ্ভুত লাগে। তাই বন্ধুরা ব্যান যখন ঘুমিয়ে পড়ে তখন সে ব্যানের গলা থেকে কাপড় সরিয়ে রেড মার্কটা দেখে ফেলে আর ব্যানও জেগে ওঠে। জেনি ব্যানকে জিজ্ঞেস করে তুমি আমাকে কেন বলোনি, এসব কবে হয়েছে? তারপর ব্যান তাকে সব কথা বলে আর দুজন অনেক কান্না করে। ব্যান জেনিকে বলে কাল ইনার কম্পিটিশন, প্লিজ এই কথা কাউকে বলো না, কারণ কালকের দিন আমি খারাপ হতে চাই না। পরের দিন আবারও এনি একটা স্বপ্ন দেখে জেগে ওঠে ইনার ডান্স কম্পিটিশনের মাধ্যমে। মোটু সবার সামনে উঠতে শুরু করে আর সে মোটুকে বলে আজকে তুমি স্কুলে যেও না, কিন্তু মোটু বলে না আমি তো যাবই আমার ভাতিজিকে সাপোর্ট করার জন্য। আর এইবার দেখেন আমি আপনার স্বপ্নকে ভুল প্রমাণ করেই ছাড়বো, সেখানে যা কিছুই হয়ে যাক না কেন আমি উড়বো না। আর যদি এটা করতে আমি আজকে সাকসেস হই তাহলে এটা প্রমাণ হয়ে যাবে যে ব্যানকে বাঁচানো যাবে। কিছু ঘন্টা পর আমরা ইনার পুরো ফ্যামিলিকে তার স্কুলে দেখতে পাই, এমনকি জেনির মা আঙ্কেল তার বোনও ইনাকে সাপোর্ট করার জন্য এসেছে। ব্যানও তার মেয়ের ডান্স কম্পিটিশনের জন্য অনেক এক্সাইটেড আর খুশিও হয়, কারণ এটা ইনার ফার্স্ট টাইম ছিল। কিন্তু এটা কি, যেই ব্যান ইনার জন্য ফুল কিনে আনে তখনই ফায়ার ফাইটার অফিস থেকে ব্যানের কাছে কল আসে যে ডিটেলস পাওয়া গেছে। এই জন্য ব্যান ওই ফুল জেনিকে দিয়ে ইনার কাছে পাঠিয়ে দেয় আর নিচে ফায়ার ফাইটার অফিসে চলে যায়। আর সেখানে গিয়ে সে ওই স্কুলের ব্লু প্রিন্ট খুব ভালোভাবে দেখতে থাকে, যাতে সে জানতে পারে যে স্টোর রুমে যাওয়ার ফার্স্ট রাস্তা কোনটা। আর তখনই আমরা ব্যান আর তার বন্ধুর কথাবার্তা শুনে বুঝতে পারি ওই ঘটনায় ব্যানের যে সিনিয়র মারা গিয়েছিল তার ছেলের লেখাপড়ার খরচ এখনো পর্যন্ত ব্যানই দিচ্ছিল। আসলে সে 13 বছর আগেই একটা ফেক ট্রাস্ট বানিয়ে দিয়েছিল, যার জন্য সিনিয়র ফ্যামিলির এটা মনে হয়েছিল যে তাদেরকে ফাইনালি সাপোর্ট করছে তার হাজব্যান্ডের ফায়ার ফাইটার অফিস থেকে, কিন্তু সেই সাহায্য তো আসলে ব্যান করছিল। এদিকে ব্যান না আসার কারণে ইনা অনেক মন খারাপ করে। সব বাচ্চাদের প্যারেন্টস চলে এসেছিল আর কম্পিটিশনও শুরু হতে চলেছিল। সেই সময় জন অনেকবার মোটুকে কল করে আর মোটু বারবার কল কেটে দেয়। তখন জন মেসেজ করে ইনার ছবি দেখায় আর বলে যদি ইনার ভালো চাও তাহলে এসে আমার সাথে দেখা করো, যার জন্য মোটুকে যেতেই হয়। এদিকে ইনা বাকি স্টুডেন্টদের সাথে ব্যাক স্টেজে চলে আসে আর দেখে সঠিক সময় তার বাবাও এসেছে। এটা দেখে সে অনেক খুশি হয়। অন্যদিকে মোটু রেগে যায় আর বলে আজকে তো এই জনকে দেখে নেব, কিন্তু যখনই সে ওই রুমে যায় তখনই সে চমকে যায়, কারণ সেখানে জন একদম ডেকোরেশন করে রেখেছিল। জন মোটুকে বলে আমি তোমাকে কখনো এর আগে সুন্দর করে প্রপোজ করিনি, যখনই ভালোবাসা প্রকাশ করার সময় এসেছে তখনই বারবার বাধা এসেছে, প্লিজ আমাকে একটা চান্স দাও। এদিকে ইনা ডান্স করার আগে অনেক নার্ভাস হয়ে যায়। মিউজিক স্টার্ট হওয়ার পরও ডান্স করে না। তখন ওয়ান বলে যে তুমি তোমার চশমা খোলো আর ডান্স করো, যাতে তোমার সামনে বসে থাকা লোকজনের ভিড়ের ভয় না হয়। তুমি শুধু তোমার ঘরের লোকেদের উপরে ফোকাস করো আর মন খুলে ডান্স করো। ইনাও ঠিক সেই রকমই করে। এর জন্য এটা হয় যে সে অনেক সুন্দর করে ডান্স করে, তার বাবাকে প্রমাণ করে দেয় যে দেখেন আমিও পারি, আমারও বন্ধু আছে, আমিও একটা ভালো স্কুল জীবন কাটাতে পারি। এখানে ব্যানও তার মেয়েকে এত কনফিডেন্সলি ডান্স করতে দেখে অনেক খুশি হয়ে যায়। এখানে ইনা আর তার গ্রুপ পারফর্ম করার পর অন্য বাচ্চাদের গ্রুপ পারফর্ম করার জন্য আসে। তখন জেনি বলে আমার এখনই মনে পড়লো যে তুমি এই কাপড়ই পরেছিলে যখন তুমি পাস্টে আমাকে বলতে এসেছিলে যে ইনা জিম রুমে আছে।
এই জন্য ব্যান তাড়াতাড়ি সেখান থেকে উঠে যায় আর সাইডে যেতে লাগে অদৃশ্য হওয়ার জন্য। কিন্তু তার পেছনে পেছনে জেনিও যায় আর বলে এত তাড়াহুড়ো কিসের, সব পারফরমেন্স দেখার পরে চলে যেও। ব্যান বলে না, আমাকে এখনই যেতে হবে। তখন জেনি ব্যানের গলার কাপড় সরিয়ে দেখে যে রেড মার্ক শুষ্ক হওয়া শুরু করে দিয়েছে। তার মানে ব্যানের কাছে খুবই অল্প সময় আছে, এই জন্য তারা দুজন একে অপরকে কিস করে দেয় আর ইমোশনাল হয়ে যায়। যাওয়ার সময় ব্যান জেনিকে বলে তুমি মনোবল হারাবে না, আমি অবশ্যই ফিরে আসব। এতক্ষণের মধ্যে ওইদিকে মোটু জনের প্রপোজাল রিজেক্ট করে দিয়েছিল আর তখন সে একটা পেট্রোলের বোতল দেখিয়ে হুমকি দেয় যে দেখো আমি এখন আর কিছুই নেই, তুমি যদি হ্যাঁ না বলো তাহলে আমি সব কিছুই জ্বালিয়ে শেষ করে দেব। তখন মোটু বলে দেখো তুমিও জানো আর আমিও জানি যে এই সব কিছু তোমার দ্বারা সম্ভব না, চুপচাপ সব ঝামেলা শেষ করো আর এখান থেকে বের হয়ে যাও। তখন জন সেটাই করতে শুরু করে দেয়, কান্না করতে করতে পরিষ্কার করতে লাগে সবকিছু। কিন্তু সে যে একটু পেট্রোল ছিটিয়ে দিয়েছিল ক্যান্ডেল জ্বালানোর সময়, সেই সবগুলো মিলে যায় আর আগুন লেগে যায়। তখন মিস এনি ডান্স পারফরমেন্স দেখে মনে পড়ে যায় যে এরকম কিছু আমি স্বপ্নে দেখেছিলাম, মানে আমি যে আগুনের ঘটনা দেখেছিলাম এটা পাস্টের না বরং ভবিষ্যতে দেখেছিলাম, আর এখন সেই সব কিছু সত্যি হতে চলেছে। মিস এনি এই ব্যাপারে তার হাজবেন্ডকে বলে আর ব্যাক বেনকে খুঁজতে চলে যায়, কিন্তু সে শুধু জেনিকেই পায়। জেনি বলে ব্যান তো পাস্টে গিয়েছে। তখন ব্যাক জেনিকে বলে এখনই আগুন লেগে যাবে, সো অ্যালার্ট হয়ে যাও আর তাড়াতাড়ি ইনাকে খুঁজতে যাও। এখানে তাড়াতাড়ি ফায়ার অ্যালার্মও বেজে ওঠে আর সব লোকেরা দৌড়াতে শুরু করে দেয়। তখন মঞ্চের পর্দা আটকে ছিল এবং নিচে নেমে আসছিল, সেটাতে আগুন লেগেছিল, যার জন্য মোটুকে উড়ে নিচে আসতে হয় যাতে স্টেজে অ্যাটলিস্ট আগুন না ছড়িয়ে পড়ে। যদিও সেখানে অনেক মানুষ ছিল কিন্তু সবাই পালানোর জন্য এত ব্যস্ত ছিল তাই কেউ মোটুকে খেয়ালই করে না, শুধু তার মা ছাড়া। তার মানে এনির ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে, সব লোকেরা পালানোর জন্য ব্যস্ত ছিল। সেই সময় ইনা রিমের সাথে ব্যাক স্টেজে ছিল, সেখানে ফায়ার শাটার পড়ে গিয়েছিল, এই জন্য রিম তো প্যানিক করতে শুরু করে দেয়। কিন্তু ইনা তাকে বলে দেখো আমি অন্য কোনো রাস্তা খুঁজে বের করছি এখান থেকে বের হওয়ার জন্য। ততক্ষণের মধ্যে সেখানে পাস্ট থেকে ব্যান চলে আসে আর ফায়ার শাটার খুলে রিমকে নিয়ে বাইরে চলে যায়। এরপর সে গিয়ে ইনাকে খোঁজার জন্য চলে যায় আর দেখে ইনার কাছে অলরেডি জেনি পৌঁছে গেছে। কিন্তু তখনই এটা কি বন্ধুরা, ঘুড়ি লাগানো দেয়াল পড়ে যেতে শুরু করে দেয় আর সেটা ব্যান ধরে ফেলে আর সে জেনিকে তাড়াতাড়ি ইনাকে নিয়ে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু জেনির ভয় হচ্ছিল যে আমি হয়তো আর কখনোই ব্যানকে দেখতে পারবো না, কারণ হয়তো এই আগুনের ঘটনাতেই ব্যান মারা যাবে। তখন ব্যান জেনিকে বোঝায় আর বলে দেখো আমার কিছুই হবে না, আমি যে কোনোভাবে তোমার কাছে আসবই, এখন শুধু তুমি ইনাকে নিয়ে তাড়াতাড়ি বের হয়ে যাও। জেনির যাওয়ার ইচ্ছা না থাকা সত্ত্বেও ইনাকে বাঁচানোর জন্য তাকে যেতেই হয়। তারা সেখান থেকে চলে যাওয়ার পরই পুরো ওয়াল বেনের উপরে পড়ে যায়, কিন্তু সে মারা যায় না বরং অদৃশ্য হয়ে 13 বছর আগে চলে যায়। এখন আমরা পরিষ্কারভাবে দেখতে পাই আসলে সেই দিন কি হয়েছিল। ব্যান ডাইরেক্ট দৃশ্যমান হয় হসপিটাল রুমে, যেখানে তার ওয়াইফ তার মেয়ে ইনাকে তার কোলে দিচ্ছিল। সেই সময় পাস্টের ব্যান বলছিল এই মুহূর্ত আমার জন্য অনেক খুশির, আমি লক্ষ্যবার এই মুহূর্তে অবশ্যই আসব। তখনই তার ওয়াইফ ভবিষ্যৎ ব্যানকেও দেখে ফেলে কিন্তু কোনো কিছুই বলে না। তারপরে ব্যান দৌড়ে সেই জায়গায় যায় যেখানে গার্লস মিডল স্কুল ছিল, যেখানে আগুন লেগেছিল, সব বাচ্চাদেরকে বের করা হয়েছিল। শেষে জেনিকে বুলি করা ওই মেয়ে বলে একটা মেয়ে স্টোর রুমে রয়ে গেছে যাকে বাঁচানোর জন্য ব্যানের সিনের আবারও যায়। তখন ব্যান তাকে ডাকে আর থামতে বলে, তবে এখন পাস্টে সবাই বেনকে দেখতে পেত। হ্যাঁ বন্ধুরা, এই ব্যাপারটাও নোট করার মতো। এই জন্য ওই সিনিয়রও ব্যানের কথা শুনতে পায় কিন্তু সে থামে না, যার জন্য স্কুলের দেয়াল তার উপরে পড়ে যায় আর বেচারা মারা যায়। আর তখন ব্যান তাড়াতাড়ি ফায়ার প্রোটেকশন নিয়ে অক্সিজেন মাস্ক লাগিয়ে ভেতরে যায় শর্ট রাস্তা দিয়ে, যার জন্য সে তাড়াতাড়ি জেনিকে খুঁজে বের করে ফেলে আর তাকে জানালা দিয়ে লাফ দিতে বলে। এই কথা শুনে সে তো ভয় পেয়ে যায়। তখন ব্যান বলে এখানে কিছুই শেষ হবে না, বরং এটা তো শুরু। তুমি আমাকে দেখতে পাও বা না পাও, কিন্তু আমি সব সময় তোমার সাথেই ছিলাম, আগেও থাকবো। এসব বলতে বলতে সে হাত থেকে তার বংশের রিং খুলে জেনিকে পরিয়ে দেয় আর বিল্ডিংয়ের জানলা দিয়ে নিচে ফেলে দেয়, যার জন্য তার অনেক আঘাত লাগে কিন্তু সে বেঁচে যায়। তো তাকে নিচে ফেলে দেওয়ার সাথে সাথে সেখানে জোরে ব্লাস্ট হয় আর এখানেই ব্যানের গল্পটা শেষ। সিন চলে আসে প্রেজেন্টে। কিছুদিন চলে যাওয়ার পরও ব্যান যখন ফিরে আসে না, তখন ব্যানের লাশ ছাড়াই তার ফ্যামিলিকে তার শেষকৃত্য করতে হয়। অনেক স্যাড মোমেন্ট ছিল বন্ধুরা, কিন্তু এরপর গল্প চলে যায় 5 বছর পরে। আর এই 5 বছর আগে জেনি ব্যানের কারণে প্রেগনেন্ট হয়েছিল একসাথে থাকার কারণে। এই কারণে তাদের একটা ছেলেও হয়েছিল। সে তার ছেলে আর ব্যানের ফ্যামিলির সাথে জীবন কাটাচ্ছিল। একদিন অদ্ভুত কিছু হয়ে যায়। জেনি তার ছেলেকে বলে আমি তোমার বল সব জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। তখন তার ছেলে ওই বল কিছুক্ষণ পর এনে দেয়। বল দেখে জেনি জিজ্ঞাসা করে এটা তুমি কোথায় পেলে? তখন তার ছেলে বলে আমি কালকে গিয়েছিলাম আর সেটা নিয়ে এসেছি, মানে সে পাস্টের কথা বলছে। জেনি হতবাক হয়ে যায়, তুমিও পাস্টে যেতে পারো?
তখন সে নিষ্পাপের মতো জিজ্ঞেস করে, পাস্ট কি হয় মাম্মা? তখন জেনি বলে, পাস্ট মানে গতকাল। তখন জেনির ছেলে বলে, হ্যাঁ আমি তো রোজ মানে অনেকবার গিয়েছি, আর আমি আমার পছন্দের জিনিসও এনেছি। তখন জেনি বলে, তুমি কি মাম্মার জন্য পাস্টে থেকে তার পছন্দের জিনিস নিয়ে আসতে পারবে? তখন সে জিজ্ঞাসা করে, মাম্মা আপনি কি চান? সে সময় জেনি ব্যানের ছবি দেখায় আর তার ছেলে বলে, আরে আপনার বাবাকে চাই, এর জন্য আমাকে কত বছর পেছনে যেতে হবে? তখন জেনি বলে, 5 বছর না 18 বছর। তো বন্ধুরা, কিছুক্ষণ পরে জেনির ছেলে অদৃশ্য হয়ে যায়, আর যখন ফিরে আসে তখন আশ্চর্যজনক ঘটনা হয়, কারণ সে তো তার বাবাকে সাথে করে নিয়ে এসেছে। ব্যানকে দেখে তো জেনি হতবাক হয়ে যায়। জেনি আর ব্যান দুজনেই দুজনকে দেখে তো অনেক খুশি। জেনির চোখে তো খুশিতে পানি চলে আসে, আর এরই মাধ্যমেই এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। জানি চোখের জলে ভিজে ফেলি, হাত ছেড়ে মাঝ পথে চলে গেলি। ছায়া পেলে তোমার, ছুঁয়ে গেছি তোমায়, তুমি হেঁটে গেলে। ভেঙে চুরে আমি বসে আছি, দেখো তুমি আসবে বলে। যতনে রেখেছি তোকে মনের গভীরে, তোর দেখা না পেলে হয় মন বড়ই চঞ্চল। একা একেলা মন চিনেছে, মন কেমন চিনেছে, মন কেমন কিনেছে, মন কেমন কিনতে तेरे बिन साजना क्या जीना, তাহলে সে কি ভুল ছিল আমার? ও প্রিয়া, ও প্রিয়া, কেন এভাবে কাঁদাও যেন ভালোবাসা কোনো হাসি খেলা পুরনো। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ড্রামাতে বা মুভিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমাকে মনে রাখুন।